আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রামপুরায় দুজনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ জমা। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি। জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে সিএসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া। জনশক্তি প্রশিক্ষণের কথা বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো করার অভিযোগ। দুদকের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার। জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নোয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা। এবং মানবসৃষ্ট কর্মকাণ্ডে পরিবেশের ক্ষতির পাশাপাশি হুমকিতে বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষণে পরিকল্পিত উদ্যোগে পরিবেশবাদীদের তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরা একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মামলায় আনুষ্ঠানিক অভিযোগ রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছে প্রসিকিউশন। এতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 7 জন আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মামলায় 16 আসামি বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 7 জন আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় 16 জন আসামি, এর মধ্যে 8 আসামি গ্রেপ্তার আছেন। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান, শেখ আফজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। পলাতক আছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ শাহ সহ 8 আসামি। অভিযোগ গঠনের বিষয়ে প্রথমে বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। এখানে মূলত দুটি অপরাধ সংগঠিত হয়েছে, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-2 ধারায় বর্ণনা করা আছে। একটা হলো হত্যা, যেটা সারা পৃথিবীতে স্বীকৃত একটি অপরাধ, কিন্তু এই হত্যাটা যখন ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ওয়েতে হয় তখন এটিকে মানবতা বিরোধী অপরাধ হয়, যেটা রোম স্ট্যাটিউটের বর্ণনা আছে। এটা আমরা বলেছি যে 6 জনকে এবং 4 তারিখে একজনকে, এই 7 জনকে হত্যা করা হয়েছে, দ্যাট ইজ একটা অফেন্স। আরেকটি অফেন্সের বর্ণনা আমরা দিয়েছি, সেটা হলো হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই 6 জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এটাও একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এটা রোম স্ট্যাটিউটে আছে, আমাদের এই আইনে আছে। আগামী 13ই আগস্ট এই মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে বক্তব্য উপস্থাপন করবে আসামিপক্ষের আইনজীবী। রামপুরে একটি ভবনে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক ছাত্রকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা নিয়ে কথা বলে প্রসিকিউশন। একজন ব্যক্তিকে পুলিশ গুলি করেছিল, যে মামলাটা কার্নিশে ঝুলে থাকার, সেই মামলার এবং ওটার সাথে ঘটনাস্থলে একটা মুসা বলে একটা ছেলে ছিল, ছোট শিশু, যার গুলি ভেদ করেছিল, ওদের দাদি মারা গেছে এই ঘটনা, এবং ওই মসজিদের পাশে একজন ব্যক্তি মারা গেছিল নাদিম। মোট 3টি ঘটনার বিষয় নিয়ে আজকে আমাদের তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে গত 31/7/2025 তারিখ প্রতিবেদন দাখিল করেছিল। মাননীয় বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় আজকে ট্রাইব্যুনাল একে ফরমাল চার্জ দাখিল করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন 2024 সালের 19 জুলাই আমির হোসেন জুম্মার নামাজ পড়ে বাসায় ফেরার সময় ধাওয়া খেয়ে নির্মাণাধীন ভবনের আশ্রয় নিলে তাকে কার্নিশে গুলি করে পুলিশ। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র সমালোচনা হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:25 সচিবালয়ে প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এরপরই শুরু হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতো। তবে গত বছরের 20 নভেম্বর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে প্রথম এই বৈঠক হয়, তাই এটি দ্বিতীয় বৈঠক। এদিকে 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে দেওয়া প্রধান উপদেষ্টার চিঠি পেয়েছেন বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল দুপুর 12টার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, দুর্নীতির অভিযোগে দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি হেফাজতে রাখা হয়েছে তাকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করার এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান। সাংবাদিকদের তিনি বলেছেন, ফ্লাইট নির্দেশনা না মেনে গড়ে ওঠা উঁচু ভবন ভাঙতে রাজুককে চিঠি দেওয়া হবে। চকর মালিথা রিপোর্ট। দায়িত্ব নেওয়ার 1 মাস 3 দিন পর সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন সিভিল এভিয়েশন অথরিটির নতুন চেয়ারম্যান। সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরে কাজ করতে এসে আপনার মনে হয়েছে আপনার সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? বাট চ্যালেঞ্জ হিসেবে আমি বলবো যে আমি আশার হলো দেখি যে 3rd টার্মিনালটা যদি উদ্বোধন হয় আমরা সবাই খুব খুশি হব, দেশের মানুষ খুশি হবে, সরকারও সর্বাত্মক চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি। সুতরাং এইটা যদি একটু ভালোভাবে উদ্বোধন হয় সেইটা। মাইলস্টোন দুর্ঘটনার পর সিভিল এভিয়েশন অথরিটির বাড়তি সতর্কতা বা নজরদারি বাড়ানোর কথা বলেন। সেফটি ওভারসাইটের যে আছে, আমরা কিছু ক্রাইটেরিয়া টার্মস কন্ডিশনের মাধ্যমে তাদের কমপ্লাই করার জন্য আমাদের সেই মেকানিজমটা আছে। নিয়ার ফিউচারে বিমানের টেকনিক্যাল গ্লিচটা একটু বেশি হচ্ছে কম্পারেটিভলি। বিমানের ইঞ্জিনিয়ারিং সেকশনেরকেও আমরা বলেছি, তারাও টেক কেয়ার করছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিগগিরই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাকে আদালতে পাঠিয়ে 7 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টার এক ব্রিফিংয়ে জানিয়েছে, গত 8 জুলাই রাজধানীর বসুন্ধরায় কেভি কনভেনশন হলে বিদেশি কর্মী প্রশিক্ষণের কথা বলে 300 থেকে 400 আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো করা হয়। ওই ঘটনায় জাফরিনের সম্পৃক্ততার অভিযোগে তাকে বুধবার রাতে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় জাফরিনের কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের নতুন নতুন তথ্য সামনে আসছে বলে জানান তিনি। এটা আমরা খতিয়ে দেখছি তার সংশ্লিষ্টতা কি এবং এখানে আর কারা কারা ছিল এবং তাদের উদ্দেশ্যটা বা কি ছিল সেই বিষয়গুলো তদন্তাধীন রয়েছে। এখানে কোনো রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র বা নাশকতা এরকম কোনো কিছু ছিল কিনা এবং আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেইটার ভিত্তিতে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি। বন্যা পরবর্তী ক্ষতি কাটিয়ে পরিবেশে টেকসই উন্নয়ন নিশ্চিতে সবুজে সাজায় বাংলাদেশ, এই স্লোগানে নোয়াখালীতে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানান বিশিষ্টজনেরা। আলাউদ্দিন চিবলুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একদিকে তীব্র খরা ও বন্যা, অন্যদিকে সমুদ্রের লবণাক্ত পানির অনুপ্রবেশে বিপর্যস্ত নোয়াখালীর প্রাণ প্রকৃতি। জলবায়ুর অভিঘাতে ক্রমবর্ধমান পরিবেশগত সংকট হুমকিতে ফেলছে এই জনপদের জীবন জীবিকা। এমন বাস্তবতায় সংকট উত্তরণে বাংলালিংকের সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নোয়াখালী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে
উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র অঞ্চল এই জায়গাগুলোতে আমরা বেশি করে বৃক্ষরোপণ করি। এই ধরনের জায়গাগুলোতে কিন্তু এমন গাছ লাগাতে হবে যে গাছগুলো বড় গাছ হয়, শক্ত গাছ হয় এবং যার মাধ্যমে আমরা উপকূলের মানুষকে রক্ষা করতে পারি। এখানে শুধু মানুষ নয়, প্রাণীরাও কিন্তু রক্ষা পাচ্ছে এই গাছের কারণে। আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। প্রকৃতি রক্ষায় উৎসাহিত করতে তরুণ প্রজন্মের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এত গাছপালা রোপণ আমাদের বিশ্ববিদ্যালয়কে আরো আগের চেয়ে সবুজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃক্ষরোপণ করে থেমে না যাওয়া, ওই গাছগুলোকে সঠিক মাত্রায় পরিচর্যা করে সেগুলোকে বড় করা। এখানে বিভিন্ন ফলজ গাছ, বনজ গাছ এবং ঔষধি গাছ রয়েছে যেগুলো আমরা আমাদের বাড়ির আঙ্গিনাতে লাগাবো। প্রতি বছর আসলে যে পরিমাণ গাছ নষ্ট হয় অন্তত সেটির কিছুটা হলো এই প্রকৃতি জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পূর্ণ হবে। প্রকৃতির যে বিপর্যয় ঘটছে বিশেষ করে নদী ভাঙনের ফলে, সেই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে আসলে সবুজ বনায়নের কোনো বিকল্প নাই। অতিমাত্রায় বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস বা এই যে অতিরিক্ত গরম, আগামী দিনের আমাদের প্রজন্মকে বাঁচাতে হলে গাছের কোনো বিকল্প নেই। এর মাধ্যমে আমাদের প্রকৃতিও ভালো থাকবে, আমরা যারা আছি আমরা ভালো থাকতে পারবো। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবুজায়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনরা। আমাদের এনএসটিউ ক্যাম্পাস হবে একটা গ্রিন এবং ক্লিন ক্যাম্পাস। এক্ষেত্রে এই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি, আপনাদের যে হেল্পটা, এটা আমাদের এগিয়ে নেবে। শিক্ষার্থীরা আপনাদের উদ্যোগ গ্রহণ করেছে এবং সাধুবাদ জানাচ্ছে। আমি আশা করি এই ধারাবাহিকতা প্রকৃতি ও জীবন এই প্রতিষ্ঠানটি বজায় রাখতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং এলাকার জনগণ অনুপ্রাণিত হবে বৃক্ষরোপণের জন্য, গ্রিন করার জন্য তাদের যে উদ্যোগ, আমি সেই উদ্যোগকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি তাদের সাথে, তাদের এই উদ্যোগকে দেখে সমাজের অন্যান্য সংস্থা এবং সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসবে। উপকূলের প্রাণ প্রকৃতি রক্ষায় সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। পাখির কলোনি সংরক্ষণ নিয়ে বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সারা দেশে শহরের বাসিন্দাদের অনেকেই ফিরিয়ে আনছেন কৃষি ও প্রকৃতির ছোঁয়া। এতে করে শহর থেকে হারিয়ে যাওয়া আদি প্রকৃতির কিছুটা স্বাদ গ্রহণের সুযোগ পাচ্ছেন নাগরিকরা। ছাদ জুড়ে প্রাণ আর ফসলের দারুণ সমন্বয় ঘটিয়ে ঢাকার মণিপুরি পাড়ার ইজহারুল হক খান দীপু তেমনি এক দৃষ্টান্ত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মণিপুরি পাড়ার এই ভবনটি ছিল এলাকার একটি আদি বসতভিটা। সময়ের চাহিদায় সেটিও এখন রূপ নিয়েছে সুবিশাল 5তলা আবাসিক ভবনে। এই ভবনের 4000 বর্গফুট ছাদ জুড়ে সবুজের প্রতি ভালোবাসা থেকে কৃষি চর্চায় নেমেছেন ইজহারুল হক খান দীপু। চারিদিক দিয়ে বাসা বাড়ি হয়ে গেছে, একটা গাছ নাই বাসায়, পাম গাছ, ফুলের গাছ খুব শখ। ভাবলাম যে এখন তো ছাদে অনেকে টব রাখে, যেহেতু পিলারের বাড়ি, তো পিলারে বেড করে আমরা ওইভাবে করি। যেরকম জি, আনার, তারপরে সূর্যডিম, আম, শরীফা, পেয়ারা এনে পেনে বললাম। গাছগাছালির পাশাপাশি এই কৃষিক্ষেত্রটির অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে চলছে শৌখিন কবুতর আর মুরগি লালন পালন। এটা ব্রাহ্মা মোরগ। ব্রাহ্মা, ওই যে ব্রাহ্মা গরু, ওদেরই এটা ব্রাহ্মা মোরগ। হ্যাঁ, এটার বয়স কত? এটার বয়স চলতেছে আপনার 10 মাস। এটাও কি মাংসের জন্য? ব্রাহ্মা গরু যেমন প্রধানত মাংসের জন্য, বাংলাদেশে সবাই শখ করে পালতে আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা সময় তো এটা হয়ে যাবে মাংসের জন্য চলে যাবে। এটা কি যা? সিরাজি। আমাদের এখানে 5টা কালার আছে। আচ্ছা। শহুরে জীবনে গৃহবন্দী হয়ে পড়ছে মানুষ, হারিয়ে যাচ্ছে ফল, ফসল, কৃষিক্ষেত্র এগুলোর স্পর্শ থেকে। শহুরে ছাদ কৃষি উদ্যোক্তারা তার কিছুটা হলেও ফিরিয়ে আনছেন শহরে। তাদেরই একজন ইজহারুল হক খান দীপু। তিনি ফসল এবং প্রাণীকুলের একটা মেলবন্ধন ঘটিয়েছেন তার এই ছাদে। এটি তার জীবনকে জীবন্ত করছে আরও বেশি। ইনি অনুকরণীয় হতে পারেন অন্য ফেলে রাখা ছাদগুলোর এর উদ্যোক্তারা। ঢাকার মণিপুরি পাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। অন্যদিকে হুমকিতে বিভিন্ন প্রজাতির পাখি
দুঃখিত, জীববৈচিত্র্যে ভরপুর বাংলাদেশে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখির বিচরণ। বিভিন্ন আকার আকৃতির বর্ণিল এসব পাখির উপস্থিতিতে প্রাণবন্ত থাকে প্রকৃতি এবং পরিবেশ। তবে মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে হুমকিতে বিভিন্ন প্রজাতির পাখি। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির কলোনি সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর ও পরিকল্পিত উদ্যোগ জরুরি মনে করেছেন পরিবেশবাদীরা। পাখির কলোনি সংরক্ষণে আফরোজা হাসির রিপোর্ট। খাবার থেকে শুরু করে আত্মরক্ষা সব কাজেই বিভিন্ন প্রজাতির পাখির মাঝে রয়েছে অপূর্ব সামাজিকতা। বাঁশঝাড় ও বিভিন্ন বৃক্ষজাতীয় উদ্ভিদে দল বেঁধে বাস করে বিভিন্ন প্রজাতির বক। দিনে একাকী বা জোড়ায় বিচরণ করলেও সন্ধ্যা নামতেই দল বেঁধে বড় গাছে আশ্রয় নেয় পানকৌড়িও। শামুকফল ও দীর্ঘ চঞ্চু বিশিষ্ট ছোট মদনটাক পাখিও কলোনি তৈরি করে বাস করে। খাদ্যগ্রহণ শেষে পড়ন্ত বিকেলে নিরে ফেরে এসব পাখি। দলবদ্ধভাবে বসবাস করে প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখিও। তাল বা খেজুর গাছে দৃষ্টিনন্দন বাবুইয়ের বাসা মন কেড়ে নেয় প্রকৃতিপ্রেমীদের। তবে জলাশয় দূষণ, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ, আবাসস্থল ধ্বংস এবং নিরাপদ প্রজননস্থলের অভাবে অস্তিত্ব হুমকিতে এসব পাখি। জনসচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপের মাধ্যমে দলবদ্ধ পাখির কলোনি সংরক্ষণ নিশ্চিত হলে সুস্থ থাকবে পরিবেশ প্রতিবেশ, সমৃদ্ধ হবে দেশের জীববৈচিত্র্য। আফরোজা হাসি, চ্যানেল আই। পাখির কলোনি সংরক্ষণ নিয়ে বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতা এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে আসছে প্রতিযোগিতার পঞ্চম আসর। রাজধানীতে সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া এবং নিগার সুলতানা সুমি। অনুষ্ঠানটি সম্প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন। আয়োজনে অংশ নিতে আগ্রহীদের ম্যাজিক বাউলিয়ানার ওয়েবসাইট ভিজিট করতে বলেছেন আয়োজকরা। সেই সময় অনুষ্ঠানে ছিলেন স্কয়ার টয়লেট্রিজের সিইও মালিক মোহাম্মদ সাইদ, মিডিয়াকম লিমিটেডের সিইও ও মাছরাঙ্গা টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কুমার কুন্ডু এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং ডক্টর জেসমিন জামান। এবারে নিটুল টাটার কৃষি সংবাদ। চীনের বেইজিং জাতের হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার রশিদুল ইসলাম। বর্তমানে তার প্রতি মাসে আয় প্রায় 5 লাখ টাকা। তার সফলতা দেখে অন্যরা অনুপ্রাণিত হচ্ছে। বিস্তারিত মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্টে। মেহেরপুরের গাংনী উপজেলার রশিদুল ইসলাম পেশায় ছিলেন একজন সাইকেল মেকানিক। পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সাইকেল মেরামতের পাশাপাশি তিনি ব্রয়লার ও সোনালী মুরগি পালন শুরু করেন। মুরগির খাদ্যের দাম বেড়ে যাওয়ায় চরম লোকসানের মুখে পড়েন। তখন হাঁস পালনের দিকে ঝুঁকে পড়েন তিনি। প্রথমে 100টি চীনের বেইজিং জাতের হাঁস নিয়ে খামার শুরু করেন। 400 হাঁসে আমার 6 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। 4.5 মাসে ডিম আসার পরে এখন বর্তমানে এই বাচ্চা আমি এই হাঁসের ডিম আনি আমি এখন বাচ্চা ফোটাইছি। পুরো বাংলাদেশ 64 জেলায় বাচ্চা বিক্রয় করি। প্রত্যেক মাসে আমার 4.5 লাখ টাকা ইনকাম হয়। তার হাঁসের খামার দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই হাঁস পালন শুরু করেছেন। রোহিত কাছ থেকে আমি যুক্তি বুদ্ধি নিলাম। বুদ্ধি নেওয়ার পরে আমি সঙ্গে হাঁসের বাচ্চা নিলাম। নেওয়ার পরে এখন হাঁস পালন করি। আমার দেখা যাচ্ছে আমি ব্রয়লার মুরগি বাদ দিই হাঁসের মতো চলেছি। আমি এখন অনেক লাভবান হয়ে গেছি। দেখি চেষ্টা করছি যে আমরা ওই রকম হাঁসের ফার্ম দিতে পারি কিনা। প্রতিদিন মানুষ ভিড় জমা দেখি যে বিভিন্ন এলাকাতে লোকজন আসছে, হাঁস নিয়ে যাচ্ছে। এই জাতের হাঁস পালনে উদ্যোক্তাদের নিয়মিত পরামর্শ, ভ্যাকসিন ও প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে প্রাণী সম্পদ অফিস। এই এলাকা একটি খরাপ্রবণ এলাকা, পানির স্বল্পতা রয়েছে, কিন্তু তার পরবর্তীতেও বাসায় খুবই কম জায়গায় একটি হাউসের মাধ্যমে এই হাঁস পালন করে উনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা আমাদের বেকার যুব সমাজের জন্য একটি নিদর্শন হয়ে কাজ করছে। যারা নতুন উদ্যোক্তা হতে চান, এই ধরনের হাঁসের খামার করতে চান, আমরা তাদেরকেও তার খামারটি দেখা বা তার কাছ থেকে পরামর্শ গ্রহণের জন্য আমরা উদ্বুদ্ধ করি। তার খামারের উৎপাদিত ডিম ও হাঁসের বাচ্চা দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
নদী ভাঙনে বিলীন হয়েছে পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধের প্রায় 550 মিটার অংশ। 50টিরও বেশি বসতবাড়ি ও 35টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে চলে গেছে। ভাঙন আতঙ্কে 2 শতাধিক ঘর সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙন ঠেকাতে ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। নাওডোবা থেকে মাঝিরঘাট 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটারের পদ্মা সেতু রক্ষা বাঁধের 100 মিটার গত বছরের নভেম্বরে ভাঙনের কবলে পড়ে। এবছর বর্ষার শুরুতেই পদ্মার করাল গ্রাসে পূর্ব নাওডোবা ইউনিয়নের আলমখার কান্দি, ওসিমউদ্দিন মাদবর কান্দি ও উকিলউদ্দিন মুন্সিকান্দি গ্রামের আরও প্রায় 550 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়। এই বাঁধটি আরো মজবুত করে না দিলে আমাদের ওই মঙ্গলবাজির ঘাট ও 0 পয়েন্টটা ভাঙা যাওয়ার খুবই সম্ভাবনা। গন্ডে গেছে আমরা পরের জায়গায় থাকি। আমরা 0 পয়েন্ট থেকে মাঝিঘাট পর্যন্ত 250 নদী বিলীন হয়ে গেছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভাঙন কবলিতদের। আমরা কোনো সাহায্য সহযোগিতা চাই না, আমরা চাই আমাদের স্থায়ী টিকসই বেড়িবাঁধটা। ভাঙন রোধে শুধু বেড়িবাঁধই যথেষ্ট নয়, নদীর গতিপথ নিয়ন্ত্রণও জরুরি। বেড়িবাঁধই কেবল যথেষ্ট না, এখানে নদীর গতিপথ নিয়ন্ত্রণ করাটাই আসলে মুখ্য বিষয়। ডিপিপি অনুমোদন পেলে স্থায়ীভাবে ভাঙন রোধ সম্ভব বলছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি আপৎকালীন কাজের অংশ হিসাবে জিও ব্যাগ এবং জিও টিউবের কাজ শুরু হয় এবং কাজ এখনো চলমান আছে। পদ্মার আগ্রাসন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি নদী পাড়ের মানুষের। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ জমা। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি। জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে সিইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকুরের স্ত্রী সুমাইয়া 5 দিনের রিমান্ডে। জনশক্তি প্রশিক্ষণের কথা বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো করার অভিযোগ। দুদকের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নোয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা। এবং মানবসৃষ্ট কর্মকাণ্ডে পরিবেশের ক্ষতির পাশাপাশি হুমকিতে বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষণে পরিকল্পিত উদ্যোগে পরিবেশবাদীদের তাগিদ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।